মাথাপিছু 21 টাকায় ভোট চায় বিজেপি। প্রধানমন্ত্রীর 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ অভিষেকের। তামিলনাড়ু, কেরল, বাংলায় একই প্রতিশ্রুতি। দাবি অভিষেকের 3000 কোটি ভাগ হলে মানুষ পাবেন 21 টাকা। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3000 কোটি, আমি বলছি না। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি.এন. সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে। এদের ফাঁদে পা দেবেন? মাথাপিছু 21 টাকায় ভোট চায় বিজেপি। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, মাথাপিছু 21 টাকায় ভোট চায় বিজেপি। 3000 কোটি টাকা ভাগ হলে মানুষ পাবেন 21 টাকা, দাবি করছেন অভিষেক। 40,000 চাকরি যে বিক্রি হয়ে গেছে শিক্ষকের, সেটা ভাগে কত কত কে হিসেবে পেয়েছে সেই হিসাবটা মানুষ জানতে চাইছে। মানুষ জানতে চাইছে 25% আর 50% যে বাটোয়ারা সেই টাকা কোথায়। মানুষ জানতে চাইছে যে 1,20,00,000 ভুয়ো রেশন কার্ড টাকা কোথায়, মাথাপিছু কত পড়ছে হিসাব। মানুষ জানতে চাইছে 1,20,00,000 এই জব কার্ড তৈরি হয়েছিল, জেসিপি দিয়ে মাটি কাটানোর পরে মাস্টার রোল তৈরি করা হয়েছিল, আর তারপরে দরিদ্র শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে অর্ধেক টাকা নিয়ে নেওয়া হয়েছিল। সেটা কি কি অংশে ভাগ হয়েছিল? দেশের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, দেশের মানুষ নরেন্দ্র মোদীকেও চেনে। সুতরাং এ ধরনের চ্যালেঞ্জ এগুলো মনে হয় না মানুষের সামনে খুব আর একটা বেশি প্রভাব পাড়তে পারে। তৃণমূলের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। উনি তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেউ নন, উনি ভবিষ্যতের মালিক। ততদিন পর্যন্ত দল থাকবে কিনা সেটা জানা নেই। উনি দয়া করে বলুন মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে যে মুখ্যমন্ত্রী পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস থেকে যে ট্যাক্সটা সংগ্রহ করেন আজকে সেটা ছাড় দিন, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ। শ্রমিকদা, একটু সঙ্গে থাকতে বলবো, কারণ বিনামূল্যে গ্যাস চ্যালেঞ্জ অভিষেকের। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র, এমনটাই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। এজেন্সি নিয়ে নয়া তোপ অভিষেকের। এজেন্সির কর্তারা বিজেপির প্রার্থী করার পরামর্শ। এজেন্সির 4 ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই, ইডি, আইটি, এনআইএ নিয়ে তোপ দেখেছেন অভিষেক। কি বলেছেন শোনাবো। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আপনারা শুনলেন। মাথা পিছু 21 টাকায় ভোট চায় বিজেপি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তারই পাশাপাশি তিনি বলছেন প্রধানমন্ত্রীর 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ। তামিলনাড়ু, কেরল, বাংলায় একই প্রতিশ্রুতি, এমনটাই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে 3000 কোটি যদি ভাগ হয়ে যায় তাহলে মানুষ পাবেন 21 টাকা করে মাত্র, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে বিনামূল্যে গ্যাসের চ্যালেঞ্জ অভিষেকের। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন, দাবি অভিষেকের। বিনামূল্যে গ্যাস দিলে 42 আসনেই প্রার্থী প্রত্যাহার করবেন, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। আর এরই পাশাপাশি এজেন্সি নিয়ে নয়া তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সির কর্তারা বিজেপির প্রার্থী করার পরামর্শ। এজেন্সির 4 ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই, ইডি, আইটি, এনআইএ নিয়ে তোপ অভিষেকের। 4 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি। এবার শাসনের দিকে নজর রাখবো। সেখানে পোস্ট অফিস থেকে লক্ষ লক্ষ টাকা উধাও। পোস্ট অফিসে টাকা রেখে বিপাকে পড়েছেন গ্রাহকরাই। পলাতক পোস্টমাস্টার চন্দন চৌধুরী। টাকা ফেরতের দাবিতে শাসন থানার টাকি রোডের কাঁচকল মোড়ে অবরোধ। দেখুন সেই ছবি, অবরোধের ছবি। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পোস্টমাস্টারের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগও করেছেন গ্রাহকরা, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি উধাও হয়ে গেলেন। একদম দেখো, শাসনের বৈদ্যপুর এলাকায় এক পোস্টমাস্টার চন্দন কান্তি বাবু, তিনি কিন্তু গ্রাহকদের টাকা, অর্থাৎ কষ্টের টাকা, অর্থাৎ কেউ গচ্ছিত করে রেখেছে, কেউ মেয়ের বিয়ে দেবে, কেউ বাড়ি করবে, এই ধরনের গরিব মানুষের গচ্ছিত টাকা প্রায় না হলেও 500 গ্রাহকের লক্ষ লক্ষ টাকা তারা কষ্টের টাকা জমা রেখেছিল পোস্ট অফিসে। কিন্তু সেই টাকা হঠাৎই সেই পোস্টমাস্টার উধাও, পুরো টাকাটাই গায়েব করে নিয়ে তিনি উধাও হয়ে গেলেন। এবং যখনই এলাকার মানুষজন সেই পোস্ট অফিসে গেছেন তখন অন্যান্য কর্মীরা তাকে বলছেন যে তিনি এখানে নেই, তিনি কোথায় গেছে কেউ জানেন না। ফলে পুরো টাকাটায় কয়েক লক্ষ লক্ষ টাকা, সেই টাকাটা পুরোটাই গায়েব হয়ে গেলেন। পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে? বিভিন্ন, অর্থাৎ এই যে পোস্ট অফিসের, দেখো পুলিশের কাছে এর আগে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে নতুন করে ফের অভিযোগ জানানো হয়েছে, পুলিশ সেখানে গেছে। পুলিশ আশ্বস্ত করেছে সবাইকে টাকা ফেরানোর ব্যবস্থা হবে। অর্থাৎ তারপরেই কিন্তু এলাকার মানুষজন, এইসব গ্রাহকরা টাকি রোডের মতন গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা বেশ জিয়াউল আসেন। এই আপডেট করার নামে এই 30,000 টাকাটা 10,000 আর 20,000 দুবারে টাকাটা তুলে নিয়ে লাস্টে অ্যাকাউন্টে এখন আপডেট করা আছে। কতদিন আগে হয়েছে এটা? 5-7 দিন আগে। 5-7 দিন। হ্যাঁ, এরকম আপনার মতো আর কত লোকের হয়েছে এরকম? প্রচুর লোকের আছে। আচ্ছা দেখুন, এখানে তো অ্যাকাউন্ট হোল্ডার কম না, আমরা যেহেতু আমরা গ্রামের মধ্যে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার প্রচুর আছে যারা ওনার প্রতি একদম
নিবিড়ভাবে বিশ্বাস করেছে। দেখা যাচ্ছে গ্রামের মহিলারা মারা সব কম বেশি 1000, 2000, 500 করে যেভাবে দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট তৈরি করেছে। তাদের বলতো দেখা যাচ্ছে কেউ 5000 কি 10,000 টাকা দিল যে আমি আপডেট করে দেবো, বইটা রেখে যান। এই চলে যাওয়ার সময় যে আপডেট করে দেবো, বইটা রেখে যান বলে এই যে পুরো ক্যাশ ফাঁকা করে দিয়েছে অ্যাকাউন্ট। খোলামুখ কয়লা খাদানেই ধসে চাপা পড়ে একজনের মৃত্যু। বাঁকুড়ার বরজোড়া ব্লকের নর্থ কলিয়ারির ঘটনা। মৃতের নাম কার্তিক বাউরি। কয়লা সংগ্রহের পর খনির ওই অংশ খাদের আকারে পরিণত হয়। খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু। প্রিয়ব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রিয়ব্রত, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, বরজোড়ার বাগুলি এলাকায় নর্থ ব্লক যে কয়লা খনি রয়েছে সেটা পাওয়ার ডেভেলপমেন্ট রাজ্য সরকারের। সেই কয়লা খনি থেকে আগেই কিন্তু কয়লা উত্তোলন সমাপ্ত হয়েছে এবং সেই খোলামুখ কয়লা খনি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই কয়লা খনিতেই যে বরজোড়া এলাকার আশেপাশের যেসব গ্রাম রয়েছে মালিয়াড়া সহ, সেই গ্রামের শ্রমিকরা কিন্তু যান এবং পরিত্যক্ত যে কয়লা থাকে বা যেটা কম দামি কয়লা, যেটা ফেলে রেখে দিয়ে চলে গেছে ডেভেলপমেন্ট অথরিটি, যেটা কোনো কাজে লাগে না, সেই কয়লা সংগ্রহ করে এবং প্রচুর শ্রমিক ভোর থেকেই ভিড় জমায় এই কয়লা খনিগুলিতে, খোলামুখ কয়লা খনিতে। সেরকম আজকে যখন ওই কার্তিক বাউরি সহ বেশ কিছুক্ষণ শ্রমিক সেই খোলামুখ কয়লা খনিতে গিয়েছিল কয়লা সংগ্রহ করতে, সেই সময় উপর থেকে কোনোভাবে চাঙড় বা ধস নেমে যায় এবং সেখানেই কিন্তু ধসে চাপা পড়ে এই কার্তিক বাউরি নামের যে শ্রমিক এবং সেখানেই পরে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এবং স্থানীয় মানুষজন তারা যখন খবর দেয় বরজোড়া থানার পুলিশ যায় এবং তাদেরকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে বরজোড়ার মালিয়াড়া গ্রাম এলাকায়, যেখানে কার্তিক বাউরির বাড়ি। এখন স্থানীয় মানুষজন, স্থানীয় পঞ্চায়েত বলছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে, স্থানীয় মানুষজনকে বারণ করা হয়েছে বারে বারে যে এই খোলামুখ কয়লা খনির যে পরিত্যক্ত খাদান সেখানে না যেতে, কিন্তু মানুষের কাছে কাজ না থাকার জন্য অনেকেই এই পরিত্যক্ত খাদানে যে সেই পরিত্যক্ত কয়লা সংগ্রহ করে এবং বিক্রি করে এবং সেই করেই তাদের সংসার চলে। সেই কারণেই এই খোলামুখ কয়লা খনি পড়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকার পরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানেই কয়লা খাদানে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। বেশ প্রিয়ব্রত, একজনই মারা গেছে। তার বাড়ি কোথায়? মালিয়াড়া। আচ্ছা, কখন ঘটে ঘটনাটা? সকাল 6টা, 6:30। এরকম দুর্ঘটনা প্রায় বলতে আগে হয়েছিল, আর এই খাদানটাতে আবার এই যে আজকে প্রথম হলো। সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও, কোলিয়ারি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে। বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায়। একজন কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়ায় বাড়ি। ওরা ছিল কতজন সেটা দেখি নাই, কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে 4-5 জন ছিল, বাকিরা সব চলে গেছে। শাসক দলের নেতা নেত্রীরা সেখান থেকে প্রচুর টাকার মুনাফা করছে এবং প্রচুর টাকার বেআইনিভাবে সেখান থেকে কয়লা উত্তোলন করছে। আজকে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে এই কয়লা খনিগুলি। বরজোড়াতে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। তারা আজকে গিনিপিকের মতো আচরণ করা হচ্ছে, গিনিপিকের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে, তাই অকালে প্রাণ যাচ্ছে। কারখানার ভিতর লরির ধাক্কায় শ্রমিকের মৃত্যু। দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্পণ, ইনচার্জকে মারধর, লরি গাড়ি ভাঙচুর, নানা অভিযোগ উঠে আসছে, দেহ লোপাটেরও একটা অভিযোগ ছিল। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, কাকসার যে বাংলা রয়েছে সেখানে শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং সুজয় বিশ্বাস নামে স্থানীয় এক যুবক সেখানে কিন্তু কর্মরত ছিলেন এবং বিশ্রামের সময়
গাড়ির যে চাকা তার গায়ের মধ্যে চেপে যায় এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ বিশ্রামের সময় কিন্তু গাড়ি চাপা পড়ে তার মৃত্যু ঘটে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছাতে কিন্তু দেহ লোপাটের চেষ্টা করে এমনটাই অভিযোগ করছেন সেখানকার শ্রমিক এবং স্থানীয়রা। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন যে ক্ষতিপূরণ এবং চাকরি, যদিও সেই চাকরি এবং ক্ষতিপূরণের আশ্বাসনের পর কিন্তু তারা মৃতদেহ সেখান থেকে তুলে নেয় এবং বেশ কিছুক্ষণ ধরে অর্থাৎ তারা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু তারা কারখানার মধ্যে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। এরপর কর্তৃপক্ষ কাছেও তারা খবর পৌঁছায় সেখান থেকে এবং তারা আসার পর যখন আশ্বাস মেলে যে এরপর যে তাদেরকে স্থায়ী চাকরি দিতে হবে এবং সেই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু তাদের সেই বিক্ষোভ তারা তুলে নেয়। ধন্যবাদ অর্পণ। ছেলেটা কাজে এসছে, এখান থেকে গাড়িটা নিয়ে এখানে মেরে দিয়েছে লরিতে। হ্যাঁ, লরিতে। আর এই যে গাড়ি এনে দাঁড় করেছে, এই দেহ পাচার করে দেবে এইসব করছে। কারখানাতে এইসবই করে মনে হচ্ছে এখন, যে আমরা বুঝতে পারছি এইসবই করে। এর আগেও এরকম হয়েছে? হ্যাঁ, আগেও করেছে এরকম, কোনো কাগজ নাই গাড়ি। আমরা চাইছি এনাদের সাজা। মালিকের সব রিপোর্ট হয়েছে, একটু আগে কথা হয়েছে, উনি বলছেন ঠিক আছে, যা হবে সেটা আমি জানাচ্ছি। কিন্তু যেটা দেহ লোপাটের অভিযোগ, না না, সেটা গাড়িটা এখানে কেন? আমরা এখানে শ্রমিকরা বলছে কোনো সেরকম ছিল। শামশেরগঞ্জের আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ। আইসিডিএস কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। ঠিকমতো খাবার না দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু হয়, তবে অভিযোগ মানতে নারাজ আইসিডিএস কর্মীরা। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এই মুহূর্তে কি অবস্থা? বিক্ষোভ কি থেমেছে? হ্যাঁ দেখো, বিক্ষোভ কিছুক্ষণ পরেই থেমে যায়। শামশেরগঞ্জ থানার পুলিশ আসে, তারপরে কিন্তু ওই তালা খুলে দেওয়া হয় এবং সিডিপিও যিনি ব্লকের দায়িত্বে রয়েছেন অঙ্গনারী সেন্টারগুলো দেখভাল করার, তিনিও বলেছেন যে ওই ওয়ার্কারকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে যদি সত্যিকারের অভিযোগ হয়, গ্রামবাসীরা যে অভিযোগ করছে সেই অভিযোগ যদি সত্যিকারের প্রমাণিত হয় তাহলে তার ব্যবস্থা নেওয়া হয়। এবং এই এলিজাবাদের তোমার 108 নম্বর যে অঙ্গনারী কেন্দ্র আছে সেখানকার সম্বন্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়া হয়, বাচ্চাদের যে খাবার পাওয়ার কথা সেই খাবার কিন্তু ঠিক মতন ভাবে দেওয়া হয় না। এই অভিযোগ তুলেই কিন্তু আজকে সকালবেলাতে সেন্টারের তালা লাগিয়ে তোমার রীতিমতন ভাবে বিক্ষোভ দেখানো অভিভাবকেরা। তারপরে কিন্তু ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ আসে, পুলিশ এলে পরিস্থিতি আয়ত্তে আসে এবং সিডিপিও নিজে এসে কিন্তু পরিস্থিতি যে অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে তারপরে কিন্তু বিষয়টি থামে এবং অভিভাবকরা দাবি করতে থাকেন এই যে ওয়ার্কার্স আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ প্রণব। হালসাকো নদী পেরিয়ে যাতায়াত এলাকাবাসীর। ধূপগুড়ির ঝাড় আলতার গিলান্ডি নদীর উপরে কংক্রিটের সেতুর দাবি গ্রামবাসীদের। সেতু সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিনের বেহাল বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত এলাকার মানুষের। দেখুন সেই ছবি, কিভাবে ঝুঁকির যাতায়াত, বাঁশের সাঁকো দিয়ে প্রায় পড়ে যাচ্ছেন মানুষ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই অবস্থায়। নয় এই বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করেন মানুষ, আর না হলে এভাবেই নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। সাইকেল নিয়ে নদী পারাপার করছেন সেখানকার মানুষজন। ভুক্তভোগী সামনে এখানে 1 কিলোমিটার নদী পার হয়ে গেলে 1 কিলোমিটার গেলে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, ওখানে আমরা যাইতে পারতেছি না। কোনো অসুস্থ হলে আমাদের 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। কোন কোন গ্রামের মধ্যে এটা যোগাযোগকারী ব্রিজ? এটা ঝাড়ালদা 1 প্লাস ঝাড়ালদা 2। তো এই বাঁশের সাঁকো বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে থাকে না তো, বর্ষাকালের আগেই তো ভেঙে যাবে। টোটাল তো বন্যা যখন আসবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপরে তো আমার যাতায়াতের ব্যবস্থা নেই। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের, বেআইনি নির্মাণ রুখতে এবার অ্যাপের প্রশিক্ষণ। কেএমসি এমপ্লয়ি অ্যাপ। আরো একবার জানাবো, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের, বেআইনি নির্মাণ রুখতে এবার অ্যাপের প্রশিক্ষণ। যে অ্যাপের নাম কেএমসি এমপ্লয়ি। কি
রয়েছে এই অ্যাপে, আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, দেখো, এর আগেও কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছিল, যখন গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ে বেআইনি নির্মাণ যাতে রোকা যায় এবং কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তার লোকেশন ধরে ধরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবং কলকাতা পুরসভার জারি করা যে নির্দেশিকা, তাতে বলা হয়েছিল যে প্রথম অর্থাৎ সকালবেলা এসে তারা 10টার পর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদা যারা রয়েছেন তারা নিজস্ব এলাকায় কোথায় বেআইনি নির্মাণ শুরু হচ্ছে, কোথায় বা বেআইনি নির্মাণ হচ্ছে, এই ধরনের যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোকে নথিভুক্ত করবেন এবং রিপোর্ট পাঠাবেন। সেকেন্ড হাফে এসে তারা রিপোর্ট তৈরি করবেন। এবার কিছুটা ডিজিটাল হচ্ছে সেই পদ্ধতি, অর্থাৎ কলকাতা পুরসভার যে কর্মীরা যাবেন বিভিন্ন লোকেশনে, সেখানে লোকেশনে দাঁড়িয়েই মোবাইলে ছবি তুলবেন এবং তথ্য সহ আপলোড করবেন অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপে কিভাবে হাউ টু ইউজ কেএমসি এমপ্লয়ি অ্যাপ, অর্থাৎ অ্যাপের নামটি হচ্ছে কেএমসি এমপ্লয়ি অ্যাপ, এবং সেই অ্যাপে কিভাবে এই নথি এবং ছবি আপলোড করতে হবে সেই পদ্ধতি তাদেরকে শেখাচ্ছেন আইটি বিভাগের যারা অফিসার রয়েছেন তারা কলকাতা পুরসভার। এবং আজ থেকে এই প্রশিক্ষণ শুরু হলো মূলত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার। লক্ষ্যে অবিচল থাকা, একেবারে ডেডিকেটেড সমর্পিত সৈনিক হিসেবে কাজ করবেন, তাই আপনাদের সঙ্গে আমরা মিলিত হয়ে কিছু কাজ বুঝিয়ে দিতে চাই। আমাদের এখানে উপবিষ্ট আছেন আমাদের প্রার্থী তথা এই সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি মাননীয় অরুণ উদয় পাল চৌধুরী মহোদয়, তাকে আমি যথাযথ সম্মান, শুভেচ্ছা এবং আগাম অভিনন্দন জানাই। আমাদের সংগঠনের সভাপতির পরে যে দুজন মূল চালিকা শক্তি হিসেবে আড়াল থেকে কাজ করেন, তাদের মধ্যে অন্যতম সহ-সাধারণ সম্পাদক সংগঠন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গোয়া সহ ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনার অন্যতম নীরব কারিগর মান্যবর সতীশ ধনজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের এই লোকসভায় রাজ্যের পক্ষ থেকে যে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, মান্যবর তুষার মুখার্জি, মান্যবর সিন্টু সেনাপতি। রাজ্যের সম্পাদক এই জেলার সংগঠনের প্রাণপ্রিয় মানুষ এবং আমাদের গোটা রাজ্যের পার্টির সমস্ত দিক যিনি ওজিএস এর পক্ষে সামলান, এখানকার ভূমিপুত্র, রাষ্ট্রবাদী সনাতনী নেতা, প্রাক্তন সভাপতি প্রত্যুষ মণ্ডল মহোদয়, আমাদের প্রাক্তন সভাপতি শঙ্কর দাস সহ লোকসভার কনভেনার সহ সহসভাপতি, সাধারণ সম্পাদক, মোর্চার সভাপতি সহ সভানেত্রী সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন গত কয়েকদিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব যে 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, তার মধ্যে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংগঠনের প্রার্থী, আপনাদের প্রার্থী, গত 3 বছর কঠিন, কঠোর এবং প্রতিকূল লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, অরুণ দা,
তাকেই আমাদের কেন্দ্রীয় নির্বাচক মণ্ডলী সিলমোহর দিয়েছেন। আমি সৌভাগ্যবান, ওই দিন আমি 21 সালের পরে 21-এর ভোটের আগে রাজনাথ সিংজি উদয়নারায়ণপুরে সভা করেছিলেন তৎকালীন প্রার্থীর সমর্থনে।